ক্লাস 12-এর একটি পোয়েম ব্রেক 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 আজকে আমরা আলোচনা শুরু করব, যেটি অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা। আগে আমরা পোয়েটের সম্পর্কে একটু জানার চেষ্টা করি। অ্যালফ্রেড লর্ড টেনিসন was the most representative and the most popular poet of Victorian England. The salient feature of his poetry is a unique simplicity in language, style and arrangement. আমরা যখন লর্ড টেনিসনের ব্রেক 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 পড়ছি তখন একটু জেনে নিই যে ব্রেক ব্রেক ব্রেকের সোর্সটা কী, অর্থাৎ কবিতার উৎসটা কোথা থেকে এসছে। ব্রেক 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 ইজ অ্যান এলিজি। ইট ডেসক্রাইবস টেনিসনস ফিলিং অফ লস আফটার দ্য ডেথ অফ আর্থার হালাম. Arthur Hallam was Tennyson's best friend. He was the poet's fellow student at Cambridge University. Besides, he was engaged to Tennyson's sister before his death. Hallam died of a stroke in 1833 when he was only 22. The poem was written in 1835 and published in 1842. In this poem, nature plays an important role. The poet's personal grief seems to be reflected through natural phenomena. There is also a touch of soft melancholy in this poem. এই ব্রেক 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 কবিতাটি একটা এলিজি কথার অর্থ শোকগাথা। এটি আর্থার হ্যালামের মৃত্যুর পরে টেনিসনের শোকানুভূতির একটা বর্ণনা দেয়। আর্থার হালাম ছিলেন টেনিসনের সবথেকে ভালো বন্ধু। তিনি কেমব্রিজ ইউনিভার্সিটির কবির সহপাঠী ছিলেন। তাছাড়া মৃত্যুর আগে টেনিসনের বোনের সঙ্গে আর্থার হ্যালামের বাগদান সম্পন্ন হয়েছিল। 1833-এ হালামের বয়স যখন মাত্র 22 বছর, তখন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কবিতাটি লেখা হয়েছিল 1835 সালে এবং প্রকাশিত হয় 1842 সালে। এই কবিতায় প্রকৃতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে হয় যেন প্রকৃতির ঘটনাবলীর মধ্যে দিয়ে কবির ব্যক্তিগত দুঃখ প্রতিফলিত হয়েছে এই কবিতার ছত্রে ছত্রে। এই কবিতায় একটা শোকের হালকা ছোঁয়াও আমরা লক্ষ্য করতে পারি। এই কবিতার মূল বিষয়বস্তুটা তোমাদের কাছে একটু বাংলায় বলে দিচ্ছি, যেখানে সমুদ্র পাথরগুলো বারবার সজোরে এসে ধাক্কা মারে। মনে হয় যেন কবি হতাশ, কারণ সমুদ্র নাড়াচাড়া করছে এবং কোলাহল করছে যখন তিনি তার চিন্তা ভাবনাগুলো প্রকাশ করতে পারছেন না। খেলার সময় যেমন জেলের ছেলে তার বোনের সঙ্গে চিৎকার করে, তরুণ মাঝি তার নৌকায় গান গায়, জাহাজগুলি যেমন গন্তব্যের দিকে যেতে থাকে, ঠিক তেমনি তারা সবাই কবির দুঃখের উল্টো ভাবটাও প্রকাশ করে। তার হারিয়ে যাওয়া বন্ধুর মাধুর্য তার কাছে আর কখনোই ফিরে আসবে না। দিস ইজ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম। তাহলে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেলটা তোমাদের কাছে একটু বলে দিই। দ্য রিফ্রেইন ব্রেক 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 কনসিস্ট অফ ওয়ান ওয়ার্ড রিপিটেড থ্রাইস, ব্রেক ব্রেক ব্রেক. It parallels the waves that repeatedly beat the cliffs. It aptly conveys the ceaseless motion of the waves, each wave reminding the poet what he lacks. The poet actually lacks the sea's loud roar, its ability to vent its energy and its dynamism. Unlike the sea, the poet is able to utter his thoughts. This frustration is evoked in the sound symbolism found in the title of the poem ব্রেক ব্রেক ব্রেক. এই আমরা যে ব্রেক ব্রেক ব্রেকটি পড়ব সেটি 4টে স্ট্যাঞ্জা আছে। আমরা 4টে ক্লাসের মধ্যে দিয়ে ব্রেক 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 কবিতাটি পড়বার চেষ্টা করব। ফার্স্ট ক্লাস স্ট্যাঞ্জা 1, ব্রেক ব্রেক ব্রেক. অন দাই কোল্ড গ্রে স্টোনস ও সি, and I would that my tongue could utter the thoughts that arise in me. কবি বলছেন ব্রেক 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 অর্থাৎ ভাঙো ভাঙো ভাঙো। দ্য পোয়েট উইশেস দ্যাট দ্য ওয়েভস অফ হিজ গ্রিফ উড ব্রেক হিজ inability to speak out. So he emotionally commands the sea to break. কবি বলছেন ভেঙে দাও,
পুরোপুরি ভেঙে ফেলো সব কিছুকে। কবি ভেঙে ফেলার কথা বলতে চাইছেন। কবি বলছেন, দ্য পোয়েট ওয়ান্টস টু সি ওয়েভস টু ক্রাশ ইন্টু ক্লিফস অ্যান্ড চেঞ্জ ইন্টু ফোম, but symbolically he wants that the waves of his grief would dissolve his speechlessness. Here the cold grey stones could be interpreted as gravestones as well as the cliff walls. কবি চাইছেন যে ঢেউগুলো পাহাড়ের কিনারায় আছাড় খাচ্ছে, আছড়ে পড়ছে, সেগুলোকে যেন ফেনা হয়ে যাচ্ছে, কিন্তু প্রতীকী অর্থে তিনি চান তার শোকের ঢেউগুলো তার হতবাক অবস্থার অবসান ঘটাক। এখানে শীতল ধূসর পাথরগুলোকে যেমন সমাধি প্রস্তর হিসাবে দেখা যেতে পারে, তেমনি পাহাড়ের পাথুরে দেওয়াল হিসাবেও বিবেচনা করা যেতে পারে। কবি বলতে চাইছেন অ্যান ইন্টারজেকশন, কবি ব্যবহার করেছেন ও সি। অ্যান ইন্টারজেকশন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ আ থিং অ্যাড্রেসড বাই দ্য পোয়েট। কবি বলছেন, অ্যান্ড I would that my tongue could utter the thoughts that arise in me. এখানে নেচার একটা serves as a mirror of the poet's intense feelings of sorrow. The part has reference to a watering place on the Bristol Channel where his friend was buried. কবি বলতে চাইছেন যে প্রকৃতি কবির তীব্র দুঃখের অনুভূতির আয়না হয়ে উঠেছে। এই অংশে ব্রিস্টল প্রণালীর সেই জলাময় স্থানের ইঙ্গিত করা হয়েছে যেখানে কবির বন্ধুকে সমাহিত করা হয়েছে। ও ওয়েল, কবি বলছেন ফার্স্ট প্যাসেজেই, আঘাত হানো, আঘাত হানো, আঘাত হানো, ব্রেক 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 অন দাই কোল্ড গ্রে স্টোনস ও সি। কবি বলছেন তোমার শীতল ধূসর পাথরের ওপর হে সমুদ্র। অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার, আর আমার ইচ্ছা আমি যদি বলতে পারতাম, দ্য থটস দ্যাট অ্যারাইজ ইন মি, যেই চিন্তা ভাবনাগুলো আমার মধ্যে জেগে উঠছে, সেই চিন্তা ভাবনাগুলো আমার মধ্যে যে ভাবনাগুলো জাগছে সেগুলোকে জাগিয়ে তুলছে। এটা হলো ফার্স্ট প্যাসেজ। আমরা এভাবেই সেকেন্ড প্যাসেজ, থার্ড প্যাসেজ এবং ফোর্থ প্যাসেজ তোমাদের সামনে আলোচনা করব। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। ভালো থাকো সবাই।